আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা গ্রুপ ভিত্তিক যে আলোচনা করতেছিলাম সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা গ্রুপ নাম্বার 15-র যে রাসায়নিক ধর্মাবলীগুলো আছে 16, 17, 18 সবগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। চলো আজকে শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ 15-এর মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী সম্পর্কে একটা স্লাইড দেওয়া আছে। তো এখানে তেমন কিছু লেখা নাই, আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করতেছি। গ্রুপ 15-তে বেসিক্যালি যে পরমাণুগুলো থাকে, যে মৌলগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার 15-এর মৌলসমূহ। এখানে পাবো আমরা নাইট্রোজেন, তারপরে তোমার ফসফরাস, তারপরে তোমার পাবো আর্সেনিক, তারপর পাবো তোমার এসবি বা এটাকে বলা হয় অ্যান্টিমনি। যাই হোক, তো এই টাইপের আরও কিছু আছে 2-4টা। তো এগুলো হচ্ছে গ্রুপ 15-এর মৌলসমূহ। তো এদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, তাদের কিছু রাসায়নিক ধর্মাবলী আছে। রাসায়নিক ধর্মাবলীগুলো কী কী? যেমন তারা ধরো অক্সাইড গঠন করে, তারা হচ্ছে ক্লোরাইড গঠন করে, আবার তারা হচ্ছে পানিতে আদ্র বিশ্লেষিত হয়। এই টাইপের কিছু রাসায়নিক ধর্মাবলী আমাদের আছে। তো এগুলো আমরা বিস্তারিত সামনে আলোচনা করব। তার আগে এখানে তোমাদের একটা কথা দেওয়া আছে, দেখো যে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে একটু বোঝার চেষ্টা করো। আমরা নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবো এটা যদি ভেঙে লিখি তাহলে পাবো 2px1, 2py1 আর হচ্ছে তোমার 2pz1। তাহলে তার যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম। তাহলে খেয়াল করে দেখো তো এখানে যে পি এর যে 3টা অরবিটাল আছে px, py, pz, প্রত্যেকেই কিন্তু 2টা করে ইলেকট্রন ধারণ করতে পারে, কিন্তু তাদের যে অর্ধেক অর্থাৎ প্রত্যেকে এখানে একটা একটা করে নিয়ে আসে, অর্থাৎ মোটামুটি কিন্তু স্টেবল অবস্থায় আছে। এখন তুমি খেয়াল করো এদের হচ্ছে যোজনী কত? 3টা বিজোড় ইলেকট্রন আছে, তার মানে হচ্ছে যোজনী কত? 3। তাহলে এই 3টা যোজনী দ্বারা সে কি করবে? নতুন আরেকটা তোমার নাইট্রোজেনের সাথে কি করবে? সে বন্ধন গঠন করবে। তাহলে আরেকটা নাইট্রোজেন যদি এখানে আসে তাহলে সেম ওই নাইট্রোজেনেরও কি থাকবে তোমার 1s2, 2px1, 2py1, 2pz1, অর্থাৎ অরবিটালগুলো কিন্তু অর্থপূর্ণ অবস্থায় আছে। এখন 2টা নাইট্রোজেন যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হবে তখন কি করবে? যে 3টা ইলেকট্রন এর সাথে শেয়ার করবে, তখন এই শেয়ার করার সময় প্রথমে নাইট্রোজেন 2টা একটা সিগমা বন্ধন গঠন করবে। আগে নাইট্রোজেন 2টা কি করবে? একটা করে সিগমা বন্ধন গঠন করবে। সিগমা বন্ধন গঠন করার পর এখানে একটা একক বন্ধন পাবো। পাশাপাশি যে তোমার এই যে 2py1 আর হচ্ছে তো 2pz1, এই যে উভয় ক্ষেত্রে 2py1 আর 2pz1 এরা তোমার পাশাপাশি অধিক্রমণ করবে। পাশাপাশি অধিক্রমণ করার পর তাদের মধ্যে তোমার সরাসরি অধিক্রমণ করার পরে যেমন সিগমা বন্ধন গঠিত হয়েছিল, পাশাপাশি যখন অতিক্রম করবে এইভাবে লম্বভাবে যখন অতিক্রমণ করবে তখন তাদের মধ্যে পাই বন্ধন গঠিত হবে। তাহলে এখানে 2py1 আর 2py1 মিলে আরেকটা বন্ধন গঠন করবে, একটা পাই, আর 2pz1 আর 2pz1 মিলে আরেকটা পাই বন্ধন গঠন করবে, তাহলে 2টা পাই। অর্থাৎ দেখা যাচ্ছে যে 2টা নাইট্রোজেন যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন একটা সিগমা বন্ধন এবং 2টা পাই বন্ধন গঠিত হয়, যার দরুন এই বন্ধনটা ভাঙতে তোমার অধিক শক্তির প্রয়োজন হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে N2 বন্ধনটা হচ্ছে তোমার কি অধিকতর শক্তিশালী, অর্থাৎ এটাকে ভাঙতে গেলে তোমার বেশি শক্তি প্রয়োজন হবে, বা এটা তোমার নিষ্ক্রিয় প্রবণতা প্রদর্শন করে। ঠিক আছে, তাহলে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে আমাদের গ্রুপ নাম্বার 18, তাদের পরে যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেটা হচ্ছে আমাদের কি নাইট্রোজেন গ্যাস। কিসের জন্য? তাদের মধ্যে 2টা পাই বন্ধন আছে এবং একটা সিগমা বন্ধন আছে এবং বন্ধনটা অধিকতর শক্তিশালী, যার কারণে তারা কিন্তু নিষ্ক্রিয়তা প্রদর্শন করে। এই হচ্ছে মোটামুটি এই কথাটা সারমর্ম। আচ্ছা, আশা করি বুঝতে পারছো সবাই। আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি কি আছে এখানে। আচ্ছা, ওই যে বলতেছিলাম যে গ্রুপ নাম্বার 15 যে রাসায়নিক ধর্মাবলীগুলো, সেইখানে তার একটা অন্যতম ধর্ম হচ্ছে ক্লোরাইড গঠন করে। আচ্ছা, তাহলে 2টা মৌল আমরা নিই এখানে, ধরো নাইট্রোজেন নিলাম আর হচ্ছে ফসফরাস নিলাম। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7, আর ফসফরাসের হচ্ছে তোমার কত? 15। আচ্ছা, তারা যখন ক্লোরাইড গঠন করবে তখন কিভাবে গঠন করে খেয়াল করো। এই নাইট্রোজেন এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম একটু আগে। ইলেকট্রন বিন্যাসটা করা থাকলে তোমাদের জন্য সুবিধা। আচ্ছা, এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি,
এরকম। এখন একটা জিনিস খেয়াল করো যে নাইট্রোজেন যেটা আছে সেটার কিন্তু যোজ্যতা স্তর কত তোমার 2 নাম্বার স্তর, তাহলে 2 নাম্বার স্তরে কিন্তু 2D সম্ভব না, তাই না? তাহলে এখানে 2D কিন্তু এখানে সম্ভব না। কিন্তু এখানে যে ফসফরাস আছে এই ফসফরাসের কিন্তু আবার 2D ফসফরাসের যোজ্যতা স্তর হচ্ছে তোমার কত 3 নাম্বার স্তর। 3 নাম্বার স্তরে এখানে আছে কত পর্যন্ত, এখানে 3s আর 3p পর্যন্ত ইলেকট্রন গিয়ে শেষ হয়ে গেছে। তাহলে তবুও কিন্তু এখানে আমাদের 3D অরবিটালটা ফাঁকা রয়ে গেছে। এখন এই যে নাইট্রোজেন এবং এই যে ফসফরাস, এই ফসফরাসের সাথে নাইট্রোজেনকে যদি আমি কম্পেয়ার করি, নাইট্রোজেন তোমার NCl3 পর্যন্ত গঠন করতে পারে, ঠিক আছে? তার কিন্তু NCl5 গঠন করা সম্ভব না, অর্থাৎ নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করা সম্ভব, কিন্তু নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন করা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? তার যোজ্যতা স্তরে তোমার কয়টা 3টা বিজোড় ইলেকট্রন আছে, কিন্তু ডি অরবিটাল নাই। আচ্ছা, ডি অরবিটাল না থাকার কারণে তার কিন্তু আর অধিকতর যোজ্যতা প্রদর্শন করা সম্ভব না, যার দরুন নাইট্রোজেন শুধুমাত্র কি গঠন করতে পারে তোমার ট্রাইক্লোরাইড পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে খেয়াল করো, ফসফরাসের যোজনী কত হইতে পারে দেখো, এইখানে 3টা যোজনী আমরা দেখতে পারতেছি স্বাভাবিক অবস্থায়। তো স্বাভাবিক অবস্থায় এটা NPCl5 হবে, সাধারণ অবস্থায় তোমার PCl3 এটা কিন্তু গঠন করতে পারে। তার যে 3টা যোজনী খালি আছে, 3টা হাত দ্বারা সে কি করতে পারবে, 3টা ফসফরাসের সাথে একটা ফসফরাসের সাথে 3টা হাত শেয়ার করে সে PCl3 গঠন করতে পারবে। পাশাপাশি যেহেতু তার ডি অরবিটালটা ফাঁকা পড়ে আছে, তো ফার্দার সে যদি আরও উত্তেজিত অবস্থায় যায়, অর্থাৎ এটাকে তুমি যদি উত্তেজিত অবস্থায় নিয়ে যাও এই ফসফরাসটাকে, তখন কিন্তু এই S থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে, অধিকতর শক্তি অর্জন করে 3s থেকে একটা ইলেকট্রন আমার 3D-তে চলে যাবে, তাই না? তখন 3D-তে চলে গেলে এখানে 3s একটা হবে আর 3D1 একটা হবে। তাহলে টোটাল আমার বিজোড় ইলেকট্রন কয়টা হবে, এখানে 5টা বিজোড় ইলেকট্রন হওয়ার মানে তার হাত হচ্ছে কয়টা, 5টা হাত। তখন কিন্তু সে কি করতে পারবে, PCl5 গঠন করা সম্ভব। এই যে ঘটনা যখন ঘটবে তখন কিন্তু তার অষ্টক সম্প্রসারণ ঘটবে, ঠিক আছে? অষ্টক সম্প্রসারণ কিভাবে ঘটবে এটা আমরা সামনে আলোচনা করব। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে নাইট্রোজেন কি কি গঠন করতে পারে। নাইট্রোজেন তোমার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, এটা সমতাকরণ করলাম না আর কি, NCl3 গঠন করতে পারে। আচ্ছা, আচ্ছা NCl3 গঠন করে, কিন্তু এটা কিন্তু NCl5 গঠন করা তার পক্ষে সম্ভব না। কিন্তু ফসফরাস আবার কি করতে পারে, ফসফরাস ক্লোরিনের সাথে বিক্রিয়া করে PCl3 যেমন গঠন করতে পারে, PCl5ও কিন্তু গঠন করতে পারে। তাহলে এদের বিক্রিয়াটাও সেম হবে, ফসফরাস ধরো ক্লোরিন দিলা, আচ্ছা, এটা সমতাকরণ ওইভাবে করি নাই আমি, যাই হোক তোমরা সমতাকরণ করে নিও। তো আশা করি বুঝতে পারছো এই বিষয়টা যে কিভাবে NCl3 আর NCl3 কিভাবে গঠিত হয় আর PCl3 PCl5 কিভাবে গঠিত হয়। সমতাকরণ এইখানে আমি পুরোপুরি করলাম না, যাই হোক। তাহলে আমরা এবার অক্সাইড নিয়ে একটু আলোচনা করি। দেখো এখানে অক্সাইড দেখতে পাচ্ছ তোমরা, যে গ্রুপ 15 যে মৌলগুলো আছে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অক্সাইড গঠন করে। তাহলে দুইটা পরমাণু নিই আমরা, সেটা হচ্ছে নাইট্রোজেন আর হচ্ছে তোমার ফসফরাস। আচ্ছা, নাইট্রোজেনের আমরা সাধারণত 5টা অক্সাইড পাই, আর ফসফরাসের 2 ধরনের অক্সাইড আমরা দেখতে পাই, ঠিক আছে? তাহলে নাইট্রোজেনের 5টা অক্সাইড কী কী পাবো আমরা, N2O নাইট্রিক অক্সাইড, তারপরে হচ্ছে তোমার নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড, তারপরে পাবো তোমার N2O3 ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড, তারপরে পাবো তোমার N2O4 ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, আর হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড, ঠিক আছে? আর ফসফরাসের ক্ষেত্রে আমরা পাবো P2O3 ফসফরাস টেট্রা অক্সাইড, আর একটা পাবো আমরা কি P2O5 ফসফরাস ট্রাই অক্সাইড, আর এটা হচ্ছে তোমার ফসফরাস পেন্টা অক্সাইড। তাহলে তারা নাইট্রোজেন এবং ফসফরাসের কি করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার এই ধরনের অক্সাইডগুলো তৈরি করে। এটা হচ্ছে তোমার মনে করো অক্সাইডের বিক্রিয়া, ঠিক আছে? তাহলে আমরা এই পরীক্ষায় যদি আসে এগুলো MCQ দিয়ে দিতে পারে নামকরণগুলো, যেমন এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, এই ধরনের নামকরণগুলো তোমরা একটু শিখে যাও, তাহলে MCQগুলো সলভ করতে সুবিধাজনক হবে। তার পরবর্তীতে দেখো এখানে হাইড্রেট গঠন আছে। আচ্ছা, কিভাবে হাইড্রেট গঠন করে আমরা হাইড্রেট গঠনের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। এখানে বলে দিচ্ছে দেখো যে 200 অ্যাটমসফিয়ার চাপে এবং উচ্চ তাপমাত্রায় 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লৌহগুড়া প্রভাবকের উপস্থিতিতে লৌহগুড়া প্রভাবকের উপস্থিতিতে
নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? তোমার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। তাহলে বিক্রিয়াটা একটু লিখি আমরা। নাইট্রোজেন এবং হচ্ছে তোমার কি হাইড্রোজেন বিক্রিয়া করে তোমার কি উৎপন্ন করবে? কত কত প্রভাবকের উপস্থিতিতে? এটা হচ্ছে তোমার 200 অ্যাটমসফিয়ার ফেরাস প্রভাবকের উপস্থিতিতে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বিক্রিয়া করাও তাহলে তোমার কিন্তু এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। ঠিক আছে, এটা কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। আচ্ছা, তাহলে এই হলো একটা বিক্রিয়া। আবার যদি আমরা ফসফরাস নিয়ে চিন্তা করি তাহলে ফসফরাসের ক্ষেত্রে আমরা কি পাবো? ফসফরাসের ক্ষেত্রে পাবো, এটা শ্বেত ফসফরাস, এটা যদি পানির সাথে বিক্রিয়া করাও তাহলে তুমি এখানে পাবা ফসফিন পাবা, PH3 ফসফিন পাবা, আর পাবা হাইপোফসফাইট H2PO2 মাইনাস। ঠিক আছে, তাহলে হাইড্রেটের বৈশিষ্ট্যগুলো দেখো, হাইড্রেট কিভাবে গঠিত হয়। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন 200 অ্যাটমসফিয়ার এবং 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে আমার NH3 বা অ্যামোনিয়া গ্যাস তৈরি করতেছে। আর শ্বেত ফসফরাস তোমার জলীয় দ্রবণের উপস্থিতিতে, এটা অ্যাকুয়াস, আর হচ্ছে পানির উপস্থিতিতে কি করে? বিক্রিয়া করে তোমার ফসফিন গ্যাস উৎপন্ন করতেছে, আর হচ্ছে হাইপোফসফাইট উৎপন্ন করে। এই হচ্ছে হাইড্রেটের বৈশিষ্ট্য। এখন এইখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো যে PH3 অর্থাৎ ফসফিন অপেক্ষা NH3 অধিক ক্ষার ধর্ম প্রদর্শন করে। এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, NH3 এবং PH3 উভয় ক্ষেত্রেই আমরা কিছু মুক্তজোড় ইলেকট্রন এখানে পাবো। কিভাবে মুক্তজোড় ইলেকট্রন পাইলাম? NH3 এবং PH3 উভয়েরই মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। আমরা ইলেকট্রন বিন্যাসটা করলেই কিন্তু দেখতে পারবো। ইলেকট্রন বিন্যাসটা দেখো, ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, দেখো এই ক্ষেত্রেও আমার কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে। ফসফরাসের যদি তুমি করো সেই ক্ষেত্রেও তুমি কিন্তু মুক্তজোড় ইলেকট্রনের অস্তিত্ব দেখতে পারবা। আচ্ছা, তাহলে উভয়েরই কিন্তু আমার মুক্তজোড় ইলেকট্রন আছে, এটা একটা বৈশিষ্ট্য। এখন এই বৈশিষ্ট্য কাজে লাগবে সামনে আমাদের, যে এই যে ক্ষার ধর্ম অধিক ক্ষার ধর্ম কীভাবে প্রদর্শন করে সেই জিনিসটা ব্যাখ্যা করার ক্ষেত্রে। আচ্ছা, এইটা আমরা দুইটা কারণে তোমার এই যে ফসফিন নাইট্রোজেন অপেক্ষা অধিক, ফসফিন অপেক্ষা অ্যামোনিয়া অধিক ক্ষার ধর্ম প্রদর্শন করে। কিভাবে সেটা আমরা এখন একটু ব্যাখ্যা করি। দেখো, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার 3, আর ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। আমি বললাম আগেই যে দুইটা কারণে অধিক ক্ষার ধর্ম প্রদর্শন করে। এক হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার কারণে, দুই হচ্ছে তাদের পারমাণবিক ব্যাসার্ধের কারণে। তাহলে এক নাম্বারটা দিয়ে আগে যদি ব্যাখ্যা করি আমি, যে তড়িৎ ঋণাত্মকতার আধিক্যের কারণে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার কত? 3, আর ফসফরাসের হচ্ছে 2.1। এখন এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এই যে NH3টা আছে এর মধ্যে কিন্তু নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বন্ধন আছে, তাই না? আচ্ছা, আবার এই ক্ষেত্রে ফসফরাস এবং হাইড্রোজেনের কিন্তু বন্ধন আছে। তাহলে আমরা কি জানি? যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে সে কিন্তু শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে নিজের দিকে বেশি আকর্ষণ করবে। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে আকর্ষণ, তাদের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রন, সেটা কার দিকে বেশি ঝুঁকে থাকবে? নাইট্রোজেনের দিকে। আবার ফসফরাস এবং হাইড্রোজেন এদের মধ্যেও কিন্তু শেয়ারকৃত ইলেকট্রন আছে, এরাও এই ক্ষেত্রেও কিন্তু ফসফরাসের দিকেই আকর্ষিত হয়ে থাকবে। মানে তোমার কি বলা যায়, যে ফসফরাসের দিকেই তড়িৎ ঋণাত্মকতার কারণে, মানে হাইড্রোজেন এবং ফসফরাসকে যদি তুমি তুলনা করো তাহলে তারও কিন্তু ফসফরাসের দিকেই কিন্তু ঝুঁকে থাকবে। কিন্তু এই দুইটাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে তুলনামূলক কি বেশি দেখা যাচ্ছে? যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাসের তুলনায় বেশি হওয়ার কারণে তাদের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলগুলো কিন্তু, বা শেয়ারকৃত ইলেকট্রনগুলো নাইট্রোজেনের দিকে বেশি ঝুঁকে থাকবে। যার কারণে তোমার কি বোঝা যাবে বলো তো? এই ক্ষেত্রে আমার ইলেকট্রন ঘনত্বটা কিন্তু বেশি থাকবে, তাই না? যদি ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে ক্ষার ধর্ম বেশি প্রদর্শন করবে, এবং প্রোটনকে ইলেকট্রন প্রদানের ক্ষেত্রেও কিন্তু সে বেশি সক্রিয়তা প্রদর্শন করবে। আচ্ছা, প্রোটন গ্রহণের ক্ষেত্রে যাই হোক, তাহলে বোঝা গেল যে তড়িৎ ঋণাত্মকতার কম বেশির কারণে আমার নাইট্রোজেনের কিন্তু কি ক্ষার ধর্ম অধিক প্রদর্শন করে। 2 নাম্বার হচ্ছে তোমার পারমাণবিক ব্যাসার্ধ। নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে তোমার 0.075 ন্যানোমিটার, আর ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে তোমার 0.11 ন্যানোমিটার।
তাহলে দেখো তো কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি? ফসফরাসের কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বেশি। এই ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে তাদের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল এবং যে মুক্তজোড় ইলেকট্রনটা তোমার আছে এখানে, এই যে দেখো মুক্তজোড় ইলেকট্রন, তাহলে মুক্তজোড় ইলেকট্রন এবং শেয়ারকৃত ইলেকট্রন, এই যে ইলেকট্রন ম্যাগের যে ঘনত্বটা আছে উভয় ক্ষেত্রেই কিন্তু শেয়ারকৃত ইলেকট্রন এবং মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব আছে। তাহলে উভয় পরমাণুর কিন্তু কাহিনী সেম। তাহলে কাহিনী সেম হওয়ার পরেও যার পারমাণবিক ব্যাসার্ধ কম সেগুলো কম জায়গার মধ্যে অধিক ইলেকট্রন ঘনত্ব থাকবে না। আর ফসফরাসের যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ একটু বেশি নাইট্রোজেনের তুলনায়, তাহলে এর যা ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ম্যাগের যেমন ঘনত্ব থাকবে, ফসফরাসের কিন্তু তার তুলনায় একটু কি থাকবে? কম থাকবে। আচ্ছা, তাহলে এর পারমাণবিক ব্যাসার্ধ কম হওয়ার কারণে তাদের যে শেয়ারকৃত ইলেকট্রন এবং মুক্তজোড় ইলেকট্রনের যে একটা ইলেকট্রন ম্যাগ তৈরি হয়েছে এখানে, তাদের যে ঘনত্বটা সেটা কিন্তু বেশি। এই বেশি হওয়ার দরুন তারা কিন্তু বেশি খাট ধর্ম প্রদর্শন করে এবং প্রোটন গ্রহণেও অধিকতর সক্রিয়তা প্রদর্শন করে। তাই আমরা বলতে পারি যে PH3 এর তুলনায় অর্থাৎ ফসফিনের তুলনায় NH3 কিন্তু অধিকতর খাট ধর্ম প্রদর্শন করে। তাহলে আশা করি বুঝতে পারছো বিষয়টা, যে দুইটা কারণে মূলত এই ঘটনাটা ঘটে। একটা হচ্ছে অধিকতর তড়িৎ ঋণাত্মকতা, আর একটা হচ্ছে কম পারমাণবিক ব্যাসার্ধ। এই দুইটা জিনিসের কারণেই ফসফিন কিন্তু কম খাট ধর্ম প্রদর্শন করে কার তুলনায়? NH3 অর্থাৎ অ্যামোনিয়ার তুলনায়। এই হচ্ছে এই বিষয়টা। এখন আমরা পরবর্তীতে স্লাইডে যাই, দেখি কি আছে। আচ্ছা, এখানে আমি একটু আগেই লিখে রাখছি তোমাদের জন্য সময় স্বল্পতার কারণে। দেখো হ্যালাইডের আদ্র বিশ্লেষণ। এখন এই হ্যালাইডের আদ্র বিশ্লেষণ কি, এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, আদ্র বিশ্লেষণ কথাটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে পানির সংস্পর্শে এই যৌগগুলা কি হয়, তোমার বিশ্লেষিত হয়। শুধুমাত্র একটা জিনিস, এই যে NF3, এই যে যৌগটা আছে আমাদের, অর্থাৎ নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, এই যৌগটা ব্যতীত অন্যান্য হ্যালাইড যারা আছে, হ্যালাইড যৌগ যারা আছে, তারা কিন্তু পানির সংস্পর্শে আদ্র বিশ্লেষিত হয়। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে NF3 কেন আদ্র বিশ্লেষিত হয় না? কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অধিকতর বেশি, যার কারণে সে কি তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে তাদের বন্ধন যুগল যেটা আছে, তাদের যে বন্ধনটা আছে অধিকতর শক্তিশালী, যার কারণে সহজে কিন্তু আদ্র বিশ্লেষিত হয় না। এখন বাকি যে মৌলগুলা যৌগগুলো আমার আছে, যেমন এই যে এখানে আমি লিখে রাখছি দেখো NH3, NCl3, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, তারপর হচ্ছে তোমার PCl3, ফসফরাস ট্রাইক্লোরাইড, আরেকটা যৌগ আছে তোমাদের PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। এই প্রত্যেকটা যৌগ কিন্তু তোমাদের কি হয়? আদ্র বিশ্লেষিত হয়। এখন আমি বলি তোমাদের আদ্র বিশ্লেষিত হওয়ার কাহিনী কি, কেন আদ্র বিশ্লেষিত হয়? আদ্র বিশ্লেষিত হইতে হইলে অবশ্যই কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। ঠিক আছে, যদি বাই চান্স কোনো একটা পরমাণুর ফাঁকা ডি অরবিটাল না থাকে, তাহলে সে যার সাথে যৌগ গঠন করছে অবশ্যই তার কি থাকতে হবে? ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। এখন খেয়াল করলে দেখতে পারবা, এই যে এখানে খেয়াল করে দেখো NCl3 যে আমি এখানে লিখে রাখছি, এই NCl3 এর N যেটা আছে অর্থাৎ নাইট্রোজেনের কিন্তু ডি অরবিটাল থাকা সম্ভব না, কারণ তার যোজ্যতা স্তর হচ্ছে 2 নম্বর স্তর। তাহলে তার কিন্তু ডি অরবিটাল নাই, তবুও এটা আদ্র বিশ্লেষিত হচ্ছে। কেন আদ্র বিশ্লেষিত হচ্ছে? তার কারণ হচ্ছে ক্লোরিনের যোজ্যতা স্তরে ফাঁকা ডি অরবিটাল আছে। কারণ ক্লোরিন হচ্ছে 17, তার মানে 17 যদি হয়, তাহলে খেয়াল করে দেখো 1s2 2s2 3p5, এর কিন্তু ডি অরবিটালটা ফাঁকা পড়ে আছে, তাই না? এই যে ফাঁকা ডি অরবিটালটা আছে, এই ফাঁকা ডি অরবিটালেই কিন্তু তুমি যখন পানির সাথে আদ্র বিশ্লেষিত করবা, তখন এই পানির অণু যারা আছে এরা কিন্তু লিগেন্ড অনুসারে আইসে, মানে লিগেন্ড হিসেবে আইসে এই ফাঁকা ডি অরবিটালগুলোতে বসবে। বসে কি গঠন করবে? সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। কেন? কারণ তার ফাঁকা ডি অরবিটাল রয়েছে। বোঝা গেল? তাহলে অবশ্যই কি পানিতে আদ্র বিশ্লেষিত হওয়ার জন্য হয় কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে, অথবা যদি কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল না থাকে, তাহলে অপর যে পরমাণু আছে বা মৌল আছে তার ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। এক্ষেত্রে নাইট্রোজেনের নাই, কিন্তু ক্লোরিনের আছে, যার ধরুন এটা কি করছে তোমার দেখো খেয়াল করে, পানিতে কিন্তু আদ্র বিশ্লেষিত হয়েছে। পানিতে আদ্র বিশ্লেষিত হয়ে কি গঠন করছে? NH3 আর হচ্ছে তোমার HOCl, এই দুইটা যৌগ কিন্তু সে গঠন করছে। ওকে, এখন কিভাবে গঠন করছে সেটা তোমার এই যে বিক্রিয়া দিয়ে দেখাই দিচ্ছি আমি, এটা একটু ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবা। এই যে খেয়াল করে দেখো NCl2 অর্থাৎ এটা কি নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, এটা যখন পানির সংস্পর্শে আসে তখন এই যে পানির যে অক্সিজেন আছে, অক্সিজেনের দেখো তো মুক্তজোড় ইলেকট্রন আছে না,
এই যে মুক্তজোড় ইলেকট্রন তোমরা দেখতে পাচ্ছ, এই মুক্তজোড় ইলেকট্রনগুলো কোথায় যাইতেছে, কার দিকে মুভ করে আছে, এই যে ক্লোরিনের দিকে মুভ করে আছে। কারণ কি, ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান, একটু আগে আমরা দেখলাম। এই ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান থাকার কারণে এই মুক্তজোড় ইলেকট্রনগুলো এর সাথে কি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। গঠন করার পরে আমরা প্রাথমিকভাবে কি কি পাবো, প্রথমবার একটা মনে করো একটা পানির অণুর সাথে যুক্ত হয়েছে, প্রথমে একটা পানির অণু যুক্ত হওয়ার কারণে তোমার মনে করো কি উৎপন্ন হইলো, NaCl2, অর্থাৎ কি হইলো, এবং একটা HOCl এখান থেকে চলে গেছে, তার মানে HOCl এইখানে মিলে একটা যৌগ তোমার বের হয়ে গেছে, আর এখানে থাকলো তোমার কি Cl2NH, এই যে Cl2NH। এবার অতিরিক্ত পানি যদি তুমি এখানে যোগ করো তাহলে কি ঘটবে দেখো তো, এই যে বাকি যে ক্লোরিন দুইটা আছে, এই ক্লোরিন দুইটা হাইড্রোজেন, ক্লোরিন দুটো প্রতিস্থাপিত হয়, এখানে হাইড্রোজেন গঠন করবে, আর এখানে তোমার কি উৎপন্ন হইলো 2HOCl। ঠিক আছে, তাহলে দুইটা যৌগ আমি পাবো, একটা হচ্ছে অ্যামোনিয়া NH3, আর একটা হচ্ছে তোমার কি 2HOCl। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের কি NCl3 এর, এটা গেল NCl3 এর ব্যাখ্যা। এবার পরবর্তীতে আমরা যদি আসি PCl3 অর্থাৎ ফসফরাস। ফসফরাসের ক্ষেত্রে আমরা যদি যাই, ফসফরাসের নিজেরই কিন্তু তোমার কি ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান, কারণ ফসফরাসের হচ্ছে 15, তাহলে 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p3, অর্থাৎ p এটি কিন্তু পূরণ হয়নি, অর্থাৎ 3dও কিন্তু এখানে ফাঁকা আছে। তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পারি যে এর ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান, এর ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান। যদি ফাঁকা ডি অরবিটাল থাকে তাহলে অবশ্যই কি তার পক্ষে যৌগ গঠন করা সম্ভব। তখন এটা কি করবে, পানির অণুর সাথে যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন কিন্তু তার ফসফরাস অ্যাসিড তৈরি হবে এবং হচ্ছে 3HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু গঠন হবে। এখন এইটা কিভাবে হয় দেখো, এই যে এখানে আমি লিখে রাখছি PCl3 আর হচ্ছে পানি। তাহলে এই যে পানির অণুর যে অক্সিজেনটা আছে আমাদের, এই অক্সিজেনের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। এই মুক্তজোড় ইলেকট্রনগুলো কি করবে, মুক্তজোড় ইলেকট্রনগুলো ফসফরাসের যে ফাঁকা ডি অরবিটাল আছে সেই ফাঁকা ডি অরবিটালের সাথে গিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে কিন্তু কি গঠন করবে, নতুন একটা যৌগ গঠন করবে। এখন এইখান থেকে যে HCl একটা করে HCl বের হয়ে যাচ্ছে, বাকি তোমার কি থাকে তাহলে দেখো Cl2P, আর এখানে থাকে তোমার OH। তাহলে এই যে OH থাকলো আর এখানে PCl2 থাকলো, এই যে PCl2 থাকলো। পরবর্তীতে যখন তুমি আরো পানি যুক্ত করবা তখন এই পানির অণু থেকে OH আসবে না তোমার, এই যে দুইটা OH, এই দুইটা OH দুইটা ক্লোরিনকে প্রতিস্থাপন করে এই দুইটা যৌগ গঠন করে, আর লাস্টে তোমার কি থাকে HCl। ঠিক আছে, তাহলে কি কি পাবো আমরা, ফসফরাস অ্যাসিড আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কখন, যখন এটাকে আমি যখন PCl3 অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইডকে পানির সাথে আদ্র বিশ্লেষিত করবো, তাহলে দুই ধরনের বিক্রিয়া ঘটে। তাহলে মূল কথা হচ্ছে আমার ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে, ফাঁকা ডি অরবিটাল থাকলেই সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে আদ্র বিশ্লেষিত হওয়া সম্ভব। ঠিক আছে, আচ্ছা এবার যদি PCl5 করি, আরেকটা তো যৌগ আমাদের আছে ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইডে কিন্তু পানিতে আদ্র বিশ্লেষিত হয়। ঠিক আছে, ফসফরাস পেন্টাক্লোরাইডে কি বলছিলাম যে অষ্টক সম্প্রসারণ ঘটে। ঠিক আছে, PCl3 কিন্তু তোমার কি হয় বলতো, এই যে PCl3, এই PCl3 কিন্তু তার অষ্টকটা পূর্ণ অবস্থায় আছে আপাতত, মানে 3 নম্বর কক্ষপথ যেটা আছে সেখানে কিন্তু 8টা ইলেকট্রন অলরেডি আছে। এখন 3 নম্বর কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 18টা। তাহলে এই 18টা যদি ধারণ ক্ষমতা হয়, ফার্দার সে যদি আরও দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হয় অর্থাৎ PCl5 যদি গঠন করে, PCl5 যদি গঠন করে তাহলে কিন্তু 3 নম্বর কক্ষপথে তার এবার কয়টা হয়ে যাবে ইলেকট্রন, 10টা, তাই না? আচ্ছা, তাহলে ফসফরাসের কয়টা হবে, 3 নম্বর কক্ষপথে তোমার 2 8 10। আচ্ছা, তাহলে তার কিন্তু অষ্টক সম্প্রসারণ ঘটে, তাই না? আচ্ছা, এই অষ্টক সম্প্রসারণ এটা আভিন্ন আলাপ। আমরা যেটাতে ছিলাম যে PCl5 কিভাবে তোমার কি গঠন করে, পানিতে আদ্র বিশ্লেষিত হয়। তাহলে এটা আমরা একটু দেখি। তাহলে PCl5 এটা যখন পানির সাথে তোমার বিক্রিয়া করে, প্রথমে ফসফরাস অক্সিক্লোরাইড তৈরি করে এবং তোমার HCl তৈরি করে। ঠিক আছে, প্রথমে ফসফরাস অক্সিক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, পরবর্তীতে এই যে ফসফরাস অক্সিক্লোরাইড যেটা আছে POCl3, এটা আবার ফার্দার পানির সাথে বিক্রিয়া করে তোমার কি উৎপন্ন করবে, H3PO4 ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমি বিক্রিয়াটা সমতা করে নেই, সমতা করে নিও তোমরা, সমতা না করলেও চলে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে ফসফরাস অক্সিক্লোরাইড এটা কি করে, অতিরিক্ত পানির সাথে বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিড তৈরি করে। তাহলে আমরা যখন PCl3 বিক্রিয়া করেছিলাম তখন উৎপন্ন হয়েছিল ফসফরাস অ্যাসিড, এবার উৎপন্ন হলো ফসফরিক অ্যাসিড। বুঝতে পারছো? এই হলো জিনিসটা যে হ্যালাইড কিভাবে আদ্র বিশ্লেষিত হয়,
এই হলো তার কাহিনী। আচ্ছা, এবার আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখা দেখি এখানে কি আছে। এখানে আমরা গ্রুপ 16 এর মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা গ্রুপ 16 নিয়ে একটু কথাবার্তা বলি, যে গ্রুপ 16 এর কিছু রাসায়নিক ধর্মাবলী আছে, সেগুলো একটু আলোচনা করি আমরা। খেয়াল করে দেখো যে গ্রুপ 16 এখানে একটা দেওয়া আছে তোমার হাইড্রাইড গঠন, কিভাবে হাইড্রাইড গঠন করে সেটা একটু ব্যাখ্যা করবো আমরা। এখানে একটা কথা লেখা আছে যে গ্রুপ 16 এর মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার এবং তড়িৎক্রিয়ান্তকতা কমে। এর আগে আমরা একটু গ্রুপ 16 এর যে মৌলগুলো আছে সেগুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে আসি। যেমন ধরো অক্সিজেন আছে আমাদের, সালফার আছে, তারপরে তোমার সেলেনিয়াম আছে, টেলোরিয়াম আছে, এরকম আরও 2-4টা আছে। তো আমাদের এই 4টা জানা থাকলে আপাতত হচ্ছে। এখন খেয়াল করো, উপর থেকে যতই নিচের দিকে তুমি যাবা আস্তে আস্তে কিন্তু তার পারমাণবিক ব্যাসার্ধ কি বৃদ্ধি পাবে, ঠিক আছে? এবং তড়িৎক্রিয়ান্তকতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যেমন অক্সিজেনের তড়িৎক্রিয়ান্তকতা হচ্ছে তোমার 3.5 এবং সালফারের তড়িৎক্রিয়ান্তকতা হচ্ছে তোমার কি 2.5। আচ্ছা, এখন তারা যখন হাইড্রেট গঠন করবে, পানি যখন হাইড্রেট গঠন করে, পানির হাইড্রেট হচ্ছে তোমার কি H2O, আর সালফারের হাইড্রেট হচ্ছে তোমার H2S। এটা কিন্তু একটা তরল পদার্থ এবং এটা কিন্তু একটা গ্যাসীয় পদার্থ, ঠিক আছে? এটা তরল আর এটা হচ্ছে গ্যাসীয়। আচ্ছা, এই ক্ষেত্রে পানি এবং পানিতে তোমার কি কি পরমাণু পাবো আমরা? অক্সিজেন আর আছে পানি। এই ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো অক্সিজেনের তড়িৎক্রিয়ান্তকতা কিন্তু বেশি, যার কারণে এখানে কিন্তু পোলারিটি সৃষ্টি হয়, ঠিক আছে? এটা একটা পোলার যৌগ। যখন আমরা পোলার যৌগ, যার কারণে এটার কিন্তু দুই ধরনের পোল সৃষ্টি, একটা হচ্ছে ধনাত্মক পোল আর একটা হচ্ছে ঋণাত্মক পোল। কিন্তু এই সালফারের যে তোমার হাইড্রাইডটা আছে, যেমন হাইড্রোজেন সালফাইড, এই ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে না, যার কারণে এর মধ্যে থাকে তোমার দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। তাহলে একটার প্রকৃতি হচ্ছে তোমার কি তরল আর একটার প্রকৃতি হচ্ছে কি তোমার গ্যাসীয়। আচ্ছা, এখানে হাইড্রেটের প্রকৃতি ওই যে কথাটা বললাম, হাইড্রোজেন সালফাইড H2S আর হচ্ছে তোমার H2O, এই যে দুইটা আছে না, এই দুইটারই বৈশিষ্ট্যই আমরা একটু আগে আলোচনা করলাম। এই যে পানি দেখতে পাচ্ছ, এই পানির কিন্তু আবার এইখানে মুক্তজোড় ইলেকট্রন তার কিন্তু বিদ্যমান। এই মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে, এবং পানির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু তোমার হাইড্রোজেন বন্ধন গঠন করে। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন এইভাবে কিন্তু সে কি করে হাইড্রোজেন বন্ধন গঠন করে। তাহলে এখানে হাইড্রেটের প্রকৃতিগুলো বুঝতে পারলাম। একটার প্রকৃতি হচ্ছে তরল জাতীয়, আর একটা প্রকৃতি হচ্ছে তোমার কি গ্যাসীয় প্রকৃতির। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই যে গ্রুপ 16 যে মৌলগুলো আছে সেগুলোকে চালকোজেন বলা হয়। চালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক তৈরিকারী, মানে আকরিক পদার্থ থেকে এই ধরনের পদার্থগুলো তোমার পাওয়া যায়, বা আকরিক গঠনকারী পদার্থ বলে বিধায় এদেরকে কি বলা হয় তোমার চালকোজেন বলা হয়। এবার হচ্ছে ধাতব অক্সাইড এবং হচ্ছে সালফাইড গঠন। ধাতব অক্সাইড সালফাইড গঠনের আগে আমরা যে পূর্ববর্তী যে স্লাইডটা ছিল তোমার হাইড্রেটের প্রকৃতি, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে রাখি। যেমন এই যে পানি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা প্রশম যৌগ, ঠিক আছে? পানি হচ্ছে কি প্রশম যৌগ। এই পানি প্রশম যৌগ হওয়ার কারণে এটা একসময় তোমার কি ক্ষার ধর্ম প্রদর্শন করে, আবার একসময় অম্ল ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, যখন পানি তোমার অম্ল রূপে ক্রিয়া করে, যেমন একটা বিক্রিয়া যদি আমি দেখি এখানে, যেমন এখানে পানি আছে, এটা যখন অম্ল রূপে ক্রিয়া করে, যেমন তুমি এখানে NH3 নাও, তাহলে এখানে সে উৎপন্ন করবে কি NH4+ আর হচ্ছে কি তোমার OH-। আচ্ছা, আবার এটা যখন তোমার পানি যখন ক্ষারক রূপে ক্রিয়া করবে, পানি যখন ক্ষার রূপে ক্রিয়া করবে, তখন এই দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন সে বিক্রিয়া করবে, H3O+ আর হচ্ছে তোমার কি Cl-। তাহলে একবার কি উৎপন্ন করতেছে, একবার ক্ষার হিসেবে সে বিক্রিয়া করতেছে, অ্যাসিড হিসেবে বিক্রিয়া করতেছে, একবার কিন্তু ক্ষার হিসেবে বিক্রিয়া করতেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে পানির কিন্তু দুই ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান, একবার অম্ল ধর্ম প্রদর্শন করতে পারে, প্রকৃতি পড়তেছি আমরা, অম্ল ধর্ম প্রদর্শন করতে পারে এবং ক্ষার ধর্ম কিন্তু প্রদর্শন করতে পারে। আচ্ছা, এবার দেখো ধাতব অক্সাইড এবং সালফাইড কীভাবে গঠিত হয়। যেমন তুমি যদি খেয়াল করে দেখো ধাতব অক্সাইড, যেমন যে কোনো একটা ধাতু নেও, সোডিয়াম ধাতু নেও, তারপরে তুমি কপার, এটা একটা ধাতু নিতে পারো, এর সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া করাও তাহলে কি উৎপন্ন হবে Na2O। আবার যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটাও তাহলে কি উৎপন্ন হবে
কপার অক্সাইড বা কিউপ্রাস অক্সাইড, তারপরে হচ্ছে তোমার সালফাইড যদি আমি বিক্রিয়া করাই, ম্যাগনেসিয়াম এই যেরকম আর কি। তাহলে ধাতব অক্সাইডও গঠন করতে পারে তারা, সালফাইডও গঠন করতে পারে। যেমন ম্যাগনেসিয়াম সালফারের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফাইড কিন্তু এখানে গঠন করলো। ঠিক আছে, আচ্ছা তাহলে দুইটা বৈশিষ্ট্য গেলো। এবার আমরা গ্রুপ 17 নিয়ে একটা কথাবার্তা বলি। গ্রুপ 17 মৌলসমূহকে কি বলা হয় বলতো? হ্যালোজেন। এটা একটা হ্যালোজেন গ্রুপ। আচ্ছা, সামুদ্রিক দ্রবণ উৎপন্নকারী। এখানে আমরা কি কি পাই? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর হচ্ছে অ্যাস্টাডিন। আচ্ছা তাহলে খেয়াল করো, H গঠন। H গঠন মানে কি? হাইড্রোজেনের সাথে তোমার যে হ্যালোজেন মৌলগুলো আছে সেগুলো কিন্তু বিক্রিয়া করবে, তাহলে হাইড্রোজেন হ্যালাইড গঠন করবে। তাহলে H এর পূর্ণরূপ হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড। তাহলে একটা রাসায়নিক ধর্মাবলী হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড। তাহলে হাইড্রোজেন হ্যালাইড কিভাবে গঠিত হয়? H প্লাস ক্লোরিন প্লাস ক্লোরিন আয়োডিন। তাহলে এখানে হাইড্রোজেন আয়োডাইড পাবো, এখানে পাবো হাইড্রোজেন ব্রোমাইড, এখানে পাবো হাইড্রোজেন ক্লোরাইড, আর এখানে পাবো হাইড্রোজেন ফ্লোরাইড। ঠিক আছে, তাহলে এখন এগুলার মধ্যে আবার কিন্তু শক্তির তারতম্য আছে। ঠিক আছে, এই চারটার মধ্যে সবচেয়ে শক্তি বেশি কিন্তু তোমার হাইড্রোজেন আয়োডাইডের, তারপরে শক্তি বেশি হচ্ছে তোমার হাইড্রোজেন ব্রোমাইড, তার থেকে কম হচ্ছে তোমার হাইড্রোজেন ক্লোরাইড, তার থেকে কম হচ্ছে তোমার হাইড্রোজেন ফ্লোরাইড। ঠিক আছে, যার শক্তি বেশি তার কিন্তু স্থায়িত্ব বেশি। তাহলে খেয়াল করে দেখো, এদের শক্তি বেশি, এটা বিয়োজন ধ্রুবকের মান থেকে জানা যায়। এর বিয়োজন ধ্রুবকের মান অন্যান্যগুলোর থেকে বেশি, যার কারণে কিন্তু হাইড্রোজেন আয়োনাইড কি বেশি শক্তি প্রদর্শন করে। পরীক্ষার মধ্যে এমসিকিউটা কিন্তু আসে, এই যে এই ক্রমটা কিন্তু আসে পরীক্ষার মধ্যে, ঘোরায় দেয়। মনে করো চিহ্নটা একটু পরিবর্তন করে দিলে অনেকে ভুল করে ফেলে। তাহলে এটা মনে রাখবা যে হাইড্রোজেন হাইড্রোসিড মানে হচ্ছে কি তোমার যে হ্যালোজেন যে গঠিত হইলো, হাইড্রোজেন হ্যালাইড যে গঠন হইলো, এই হাইড্রোজেন হ্যালাইডের মধ্যে শক্তির ক্রমটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের সব থেকে বেশি, তারপরে কম হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, তারপরে এইভাবে। ঠিক আছে, এই হচ্ছে গ্রুপ 17 মৌলসমূহের এই একটা বৈশিষ্ট্য বললে আপাতত হয় যে কিভাবে গঠিত হয়। তারপরে এরা কিছু অসামঞ্জস্য বিক্রিয়াও প্রদর্শন করে, এই জিনিসগুলো বই খুললেই তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এইখানে আছে তোমার গ্রুপ 18 মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী। গ্রুপ 18 মৌলসমূহকে আমরা কি বলি? নিষ্ক্রিয় গ্রুপের মৌল, অর্থাৎ তারা নিষ্ক্রিয়তা প্রদর্শন করে। কারণ কি? তাদের অষ্টকগুলো হচ্ছে কি পূর্ণ, যেমন হিলিয়াম, তারপরে তোমার হচ্ছে নিয়ন, তারপরে হচ্ছে তোমার আর্গন, তারপরে হচ্ছে তোমার ক্রিপ্টন, তারপরে হচ্ছে কি তোমার জেনন। ঠিক আছে, ক্রিপ্টন, তারপরে হচ্ছে জেনন। এরা কেন নিষ্ক্রিয়? কারণ তাদের সর্ববহিস্থ যে কক্ষপথগুলো আছে সেই সর্ববহিস্থ কক্ষপথগুলা তাদের কাঙ্ক্ষিত ইলেকট্রন দ্বারা পূর্ণ। অর্থাৎ এটা দুইটা ইলেকট্রন, এটা থাকে কত তোমার 2 8, এটা 2 8 8, এরকমভাবে তাদের অষ্টকগুলো কিন্তু পূর্ণ থাকে। কিন্তু এদের মধ্যে একটা হচ্ছে তোমার কি সুবিধাবাদী মৌল আছে, আমি তাকে সুবিধাবাদী মৌল বলি, সেটা হচ্ছে তোমার কি তোমার এই যে জেনন। এই জেননের কাহিনী হচ্ছে, আচ্ছা জেনন নিয়ে আমরা যদি আলোচনা করি, জেনন কিন্তু এমনিতে কিন্তু নিষ্ক্রিয় মৌল, এমনিতে কিন্তু নিষ্ক্রিয় মৌল, কিন্তু জেনন কিন্তু আবার বিক্রিয়াও প্রদর্শন করে। কখন বিক্রিয়া প্রদর্শন করে সেই জিনিসটা এবং কেন প্রদর্শন করে সেই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করি আজকে। দেখো জেননের ক্ষেত্রে, জেনন এটাকে তুমি যদি ফ্লোরিনের সংস্পর্শে আনো, ফ্লোরিনের সংস্পর্শে আইনে কি করবা? 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা, আর হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে এটা কিন্তু তোমার জেনন ডাইফ্লোরাইড গঠন করে। আবার জেননকে তুমি যদি 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 অ্যাটমসফিয়ার চাপে নিকেল প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করো, তখন কিন্তু তুমি জেনন টেট্রাফ্লোরাইড পাবা। আবার জেননকে আরও যদি 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 অ্যাটমসফিয়ার চাপে নিকেল প্রভাবকের উপস্থিতিতে তুমি যদি বিক্রিয়া করাও, তাহলে এই ক্ষেত্রে কী পাবা? F6, অর্থাৎ জেনন হেক্সাফ্লোরাইড। এই কাহিনীগুলো কেন ঘটে? ঘটার কারণ হচ্ছে জেননের ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যায়। জেননের সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস
আমরা যখন জেননের ইলেকট্রন বিন্যাসটা তুমি করবা তখন তুমি দেখবা তার সর্ববহিস্থ কক্ষপথটা হচ্ছে 5s2 5p6 এবং হচ্ছে 5d0, অর্থাৎ তার ডি অরবিটালটা কিন্তু ফাঁকা পড়ে আছে, তার ডি অরবিটালটা কিন্তু কি ফাঁকা পড়ে আছে। এই পর্যন্ত আরও আছে এইদিকে জেনারেল ইলেকট্রন বিন্যাস তুমি করলেই দেখতে পারবা যে তার যে সর্ববহিস্থ কক্ষপথ যেটা আছে সেই সর্ববহিস্থ কক্ষপথের যেটা যোজ্যতা স্তর, সেই যোজ্যতা স্তরের মধ্যে দেখো এস পূর্ণ অবস্থায় আছে, পিও পূর্ণ অবস্থায় আছে, কিন্তু তার কিন্তু ডি অরবিটালটা খালি আছে। এখন ডি অরবিটালটা খালি থাকার কারণে জেননকে তুমি যখন উত্তেজিত করবা তখন পি থেকে দুইটা ইলেকট্রন, একটা ইলেকট্রন কোথায় চলে যাবে ডিতে, তখন এইখান থেকে যখন এইখানে একটা ইলেকট্রন চলে যাবে তখন কি হবে দুইটা বিজোড় ইলেকট্রন অর্থাৎ যোজনী হয়ে যাবে কত 2, তখন দুইটা যোজনী হওয়ার কারণে সে কিন্তু দুইটা ফ্লোরিনের সাথে বিক্রিয়া করতে পারবে। এখন তার আগে আমরা আরেকটু প্রাথমিক আলোচনা করি। আলোচনাটা এরকম, জেনন তুমি খেয়াল করে দেখো যে সর্ববহিস্থ কক্ষপথ যেটা আছে সেটা হচ্ছে 5 নম্বর কক্ষপথ, তাহলে 5 নম্বর কক্ষপথ কিন্তু নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে, তাই না? 5 নম্বর কক্ষপথটা কি নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে। আমরা যদি এরকম আঁকি 5 নম্বর কক্ষপথ, তাহলে সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর প্রতি কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণটা তেমন শক্তিশালী না, যার দরুন সেটা কিন্তু তোমার নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণেও, নিষ্ক্রিয় গ্যাস হওয়ার পরেও কিন্তু কি করতেছে বিক্রিয়া প্রদর্শন করতেছে। কেন প্রদর্শন করতেছে? কারণ নিউক্লিয়াস থেকে তার যে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলো আছে তার প্রতি আকর্ষণ তুলনামূলকভাবে কম। তখন তুমি যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে উত্তপ্ত করতে পারো, তখন কি হয় এই যে 5p থেকে ইলেকট্রন কোথায় চলে যায় ডিতে চলে যায়। যখন একটা ইলেকট্রন ডিতে চলে যাবে তখন 5pতে একটা বিজোড় ইলেকট্রন থাকবে আর 5dতে একটা বিজোড় ইলেকট্রন থাকবে, তখন দুইটা বিজোড় ইলেকট্রন হয়ে গেল, তার মানে তার যোজনী হয়ে গেল 2, তার মানে হাত তার দুইটা হাতে দুইটা ফ্লোরিন গিয়ে যুক্ত হবে, যুক্ত হয়ে কি গঠন করবে জেনন ফ্লোরাইড, মানে হ্যাঁ জেনন ফ্লোরাইড। তারপরে আবার যদি তুমি ফার্দার উত্তেজিত করো, আবার যদি জেননকে তুমি উত্তেজিত করো তখন 5p থেকে আরেকটা ইলেকট্রন কোথায় চলে যাবে, 5p থেকে আরেকটা ইলেকট্রন তোমার 5dতে চলে যাবে, তখন তোমার বিজোড় ইলেকট্রন হয়ে যাবে কয়টা 4টা বিজোড় ইলেকট্রন হয়ে যাবে, ঠিক আছে না? তখন 4টা বিজোড় ইলেকট্রন হবে। ঘটনাটা আর কি এরকম, ধরো এই যে ধরো 5p আছে, 5p x2 আসছিল, তারপরে তোমার 5p ধরো এরকম 5p y2 আসছিল, তারপরে আসছিল তোমার 5d 5p z2 এরকম ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন এইখান থেকে তোমার একটা যদি ডিতে চলে যায় তখন এটা কত হবে 1 হবে, আর এখানে তোমার কত ধরো এখানে 5d xy1 5d yz 0, এগুলো 0 অবস্থায় আছে, 5d zx 5d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে তোমার 5d জেড স্কোয়ার এরকম। তাহলে এবার খেয়াল করো এইখান থেকে একটা ইলেকট্রন তোমার এক্স ওয়াইতে চলে গেছে, তখন বিজোড় ইলেকট্রন যখন দুইটা তখন আমার এটা উৎপন্ন হয়েছে। এবার ফার্দার আরও উত্তেজিত করবো আমি, তখন কি হবে এইখানে ইলেকট্রন হয়ে যাবে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে এই যে এখানে চলে যাবে, তখন বিজোড় ইলেকট্রন হয়ে গেল 4টা বিজোড় ইলেকট্রন মানে তার হাত 4টা, তখন 4টা ফ্লোরিনের সাথে সে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে জেনন টেট্রাফ্লোরাইড। এবার পরবর্তীতে আবার যদি তুমি উত্তেজিত করো তখন কি ঘটবে বলো, এই যে এখানে 5p থেকে এই যে এখান থেকে একটা ইলেকট্রন, এই যে 2 ছিল না 2 থেকে এখানে একটা হয়ে যাবে, একটা ইলেকট্রন কোথায় চলে যাবে এই যে এখানে চলে যাবে। এবার তার টোটাল হাত কয়টা হয়ে গেল, টোটাল হাত হলো 6টা, এই 6টা হাতে এবার 6টা ফ্লোরিন গিয়ে যুক্ত হবে, যুক্ত হয়ে কি উৎপন্ন করবে জেনন হেক্সাফ্লোরাইড। এইভাবেই কিন্তু জেনন কি নিষ্ক্রিয় মৌল হওয়ার পরেও অনেকটা সুবিধাবাদী আচরণ করলো, তাই না? সুবিধাবাদী আচরণ করে সে কী করলো বিক্রিয়া কিন্তু সে প্রদর্শন করতেছে, বোঝা গেছে? তাহলে এই হলো আমাদের গ্রুপ নম্বর 18 এর মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী সম্পর্কে আমরা জানলাম, এবং একটা ব্যতিক্রম সেটা হচ্ছে তোমার জেনন। কেন ব্যতিক্রম হলো সেটাও বলছি, সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলা কি অধিকত দূরে অবস্থান করে, যার দরুন ওই ইলেকট্রনগুলোর প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ তুলনামূলকভাবে কি থাকে কম থাকে। তখন তুমি যদি উত্তপ্ত করো প্রভাবকের উপস্থিতিতে তখন সেই 3টা বিক্রিয়া কিন্তু প্রদর্শন মানে 3টা যৌগ সে প্রদর্শন করে। এই হলো আমাদের আজকের যে কটা বাকি ছিল 15, 16, 17, 18 সবগুলার মোটামুটি এরকম ব্যাখ্যা। তাহলে মোস্ট ইম্পর্টেন্টলি পরীক্ষার মধ্যে আসে তোমার ওই যে 15 নম্বরের যে হ্যালাইড যে আদ্র বিশ্লেষণ করলাম আমরা, আদ্র বিশ্লেষণ এবং হচ্ছে এই যে জেননের যে কাহিনীটা আছে এটা কিন্তু পরীক্ষায় ঘ নম্বরে চলে আসতে পারে, এবং এই বেসিকগুলা কিন্তু তোমার পরবর্তীতে যখন অ্যাডমিশন দিবা তখনও কিন্তু আসতে পারে, বেসিক থেকেই কিন্তু কোশ্চেন হয় মূলত। এবং এমসিকিউগুলো যদি আসে এমসিকিউগুলোও কিন্তু তোমরা
করতে পারবা এখন আশা করি। আর মেন বই যখন পড়বা তোমরা, মেন বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আমি জাস্ট আপাতত কি করলাম, যেগুলো মূল মূল কথা যেগুলো, সেই কথাগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তো আশা করি বুঝাইতে পারছি। তো এই পর্যন্তই হচ্ছে আজকের ক্লাস, মানে এই টপিক। কোনো কিছু সমস্যা থাকলে তোমরা নোট ডাউন করে রাখতে পারো, যখন আমরা লাইভ ক্লাস নিব তখন আশা করি এই জিনিসগুলো আরও বিস্তারিতভাবে ক্লিয়ার হবে এবং আমরা সৃজনশীলও প্র্যাকটিস করবো এই বিষয়গুলো থেকে। তো আজকের মধ্যে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।